Hello everyone, this is Shajid Ahmed Noor. Today we're gonna learn Bangla second paper. So আমাদের আজকের টপিক হচ্ছে সমাস। আচ্ছা, let's start the topic. তো আজকে বেসিক্যালি হচ্ছে সমাসের বেসিক এবং হচ্ছে দ্বন্দ্ব সমাস এন্ড তার হচ্ছে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমত টপিকটা হচ্ছে সমাস। তো সমাসকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসবে হচ্ছে সমাস ইকুয়াল টু সম যোগ অস যোগ অ। তো অসের আগে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ধাতু চিহ্ন আছে। তো এই ধাতু চিহ্নটা বেসিক্যালি আমাদের হচ্ছে কৃৎ প্রত্যয় ব্যবহার করা হয়, অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি যে সমাস হচ্ছে একটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা, তো আমাদের হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো সমাস এখন সমাস শব্দের অর্থ। তো সমাস শব্দের অর্থ যদি আমি বলতে যাই সেটা হচ্ছে সমাস শব্দের কয়েকটা অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে মিলন। তো এখানে একটা কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হতো মিলন, আবার সমাস শব্দের অর্থ মিলন, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? তো সমাস শব্দের অর্থ মিলন এবং সন্ধি শব্দের অর্থ মিলন। তো সন্ধি শব্দের অর্থ যে মিলন সেটা হচ্ছে বেসিক্যালি ধ্বনির মিলন, অর্থাৎ ধ্বনির মিলন হলো সন্ধি। তাহলে সমাস কি? সমাস হচ্ছে আমাদের পদের মিলন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে হচ্ছে বোঝা যাবে যে দেশের সেবা, অর্থাৎ এটাকে যদি আমি বলি দেশের সেবা, এটাকে যদি আমি সমাস হিসেবে ইউজ করি সমস্ত পদে তাহলে সেটা হবে দেশ সেবা। আচ্ছা, তাহলে দেশের একটা পদ, সেবা আরেকটা পদ, দুইটা মিলে হয়েছে হচ্ছে দেশ সেবা, অর্থাৎ দুইটা পদের মিলন ঘটছে এখানে। কিন্তু সন্ধির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধ্বনির মিলন। ধ্বনি বা এর লিখিত রূপ বর্ণ, এই দুইটা যখন মিলে নতুন একটা ওয়ার্ড গঠিত হয় তাহলে সেটা হয় হচ্ছে সন্ধি। বাট সমাসে একাধিক পদের মিলন ঘটতেছে। তো সমাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে আমাদের সংক্ষেপণ, আরেকটা অর্থ হচ্ছে একপদীকরণ। হ্যাঁ, তো সমাস শব্দের আমরা টোটাল তিনটা অর্থ পেলাম। একটা হচ্ছে মিলন, যেটা হচ্ছে অবশ্যই পদের মিলন, আরেকটা হচ্ছে সংক্ষেপণ, আরেকটা হচ্ছে একপদীকরণ। তো সংক্ষেপণ কেন বলা হয় এটা একটু বলি। যে নর্মালি আমরা একটা সেন্টেন্স, যেমন হচ্ছে যে শান্ত সেই শিষ্ট, যেমন এটাকে আমরা কি বলতেছি যে শান্তশিষ্ট। তো যে শান্ত সেই শিষ্ট, এটাকে আমরা এক কথায় শান্তশিষ্ট নামে উল্লেখ করতেছি বা বলতেছি। তো এখানেই হচ্ছে সমাসটা, যে এই টোটাল বাক্যটাকে সংক্ষেপ করে একটা ওয়ার্ডে নিয়ে আসছি আমরা। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে বা মনের ভাব প্রকাশের ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে আমার টোটাল বাক্যটাকে আর বলা লাগতেছে না, একই মনের ভাব আমি টোটাল বাক্যটার বদলে একটা শব্দ দিয়ে ইউজ করতেছে, অর্থাৎ এখানে বাক্যের সংক্ষেপণ ঘটছে। আর পাশাপাশি একপদীকরণ, এই বাক্যটার মধ্যে এই যে একটা পদ, শান্ত একটা পদ, শিষ্ট একটা পদ, আবার সেই এটা আরেকটা পদ, তো চারটা পদকে একটা পদে আমরা রূপান্তরিত করছি। এজন্য সমাসের আরেকটা অর্থ হচ্ছে একপদীকরণ। তাহলে আমরা শিখলাম যে সমাস শব্দের তিনটা অর্থ, একটা হচ্ছে মিলন অর্থাৎ পদের মিলন, সংক্ষেপণ কারণ আমরা একটা বাক্যকে সংক্ষেপ করে নিয়ে আসতেছি, আর পাশাপাশি একপদীকরণ মানে অনেকগুলা পদকে একটা পদে রূপান্তর করতেছি। এটাই হচ্ছে সমাসের তিনটা অর্থ। আর সমাসের তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে, তো বাংলা ভাষায় অ্যাকচুয়ালি সমাস ব্যবহার করার মেইন লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? লক্ষ্য বা উদ্দেশ্য এটাই যে আমরা একটা কথা, যেটা একটা টোটাল যেই মনের ভাবটা প্রকাশ করার জন্য আমার টোটাল একটা বাক্য প্রয়োজন হচ্ছে, তো সেইটাকে আমরা সংক্ষেপ করে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের সমাসের মূল উদ্দেশ্য, অর্থাৎ আমাদের সমাস বাক্যে সমাস ব্যবহারের মূল উদ্দেশ্যই হচ্ছে সংক্ষেপকরণ। হ্যাঁ, তো একটু আগে বললাম যে সমাসকে একটু আগে ভেঙে দেখালাম আগের স্লাইডে, যেটা হচ্ছে সমাস অর্থাৎ সমযোগ ধাতু অস যোগ অ, অর্থাৎ ধাতু শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে সমাস হচ্ছে একটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এখন সমাস একটা সংস্কৃত শব্দ পাশাপাশি। তো এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন এখানে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বাংলা ব্যাকরণের যত আলোচ্য বিষয় আছে বা যত টপিক আছে, যেমন প্রত্যয়, তারপরে হচ্ছে সমাস, সন্ধি, এরকম যতগুলা টপিক আছে সবগুলোই এক একটা সংস্কৃত শব্দ। যেমন আমি যদি কোশ্চেন করি যে সন্ধি এটা কি সংস্কৃত শব্দ নাকি,
তো অ্যান্সার হবে এটা সংস্কৃত শব্দ। আবার সমাস, সমাস আরেকটা সংস্কৃত শব্দ, প্রত্যয়, প্রত্যয় আরেকটা সংস্কৃত শব্দ। তো বাংলা ব্যাকরণের যতগুলা টপিক আছে সবগুলোই এক একটা সংস্কৃত শব্দ, এবং সংস্কৃত শব্দের আরেকটা নাম হচ্ছে তৎসম শব্দ আমরা জানি। এখন কোশ্চেন যদি আসে যে সমাস কোন শব্দ, অপশনে যদি তৎসম থাকে তাহলে তৎসম অ্যান্সার হবে। এখন সমাস সম্পর্কে আলোচনা করা হয় হচ্ছে আমাদের শব্দতত্ত্বে, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাডমিশনে আসে, সেটা হচ্ছে যে সমাস সম্পর্কে কোথায় আলোচনা করা হয়, সেটা অ্যান্সার হবে হচ্ছে শব্দতত্ত্বে। হ্যাঁ, তো এখন আসি যে সমাসের হচ্ছে এই যে টোটাল একটা সমাস, তো সমাসের হচ্ছে বিভিন্ন অংশ আছে। তো এই অংশগুলোকে একত্রে প্রতীতি বা জ্ঞান বা উপাদান বলা হয়। অর্থাৎ এখানে লেখা আছে যে সমাসের অংশগুলোকে একত্রে বলা হয় হচ্ছে প্রতীতি। ঠিক আছে, তো একটা সমাসে মূল প্রতীতি বা উপাদান থাকবে হচ্ছে 5টা। ঠিক আছে, তো সমাসের মূল প্রতীতি, জ্ঞান বা উপাদান এটা থাকবে হচ্ছে 5টা। সেই 5টা কি কি? একটা হচ্ছে পূর্বপদ, আরেকটা হচ্ছে পরপদ, একটা হচ্ছে পূর্বপদ, পরপদ, তারপরে আছে হচ্ছে সমস্ত পদ, তারপরে হচ্ছে ব্যাসবাক্য, আর হচ্ছে সমসমান পদ। হ্যাঁ, তো পূর্বপদ, পরপদের আরো 2টা নাম আছে, একটা হচ্ছে উত্তরপদ, আরেকটা হচ্ছে সমস্ত শেষ পদ। পরপদকে উত্তরপদও বলা হয়, শেষ পদও বলা হয়। তারপরে সমস্ত পদকে সমাসযুক্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদও বলা হয়ে থাকে। ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্য বা সমাস বাক্যও বলা হয়ে থাকে। তো এই টোটাল 5টা অংশ হচ্ছে একত্রে সমাসের প্রতীতি বলা হয়ে থাকে। এই 5টা অংশকে, অর্থাৎ সমাসের টোটাল এই 5টা অংশে সমাসকে ভাগ করা যায়। এখন এই 5টা অংশ অ্যাকচুয়ালি কি কি, তো সেটা একটু আসি। তো এখানে একটা সমাস বলা আছে যে সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন। হ্যাঁ, তো এর মধ্যে যদি আমি বলি যে ব্যাসবাক্য কোনটা, তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে সিংহ চিহ্নিত আসন এটা একটা বাক্য। সুতরাং এখানে যদি আমাকে কোশ্চেন করা হয় যে এখানে ব্যাসবাক্য কোনটা, তো আমি একদম দেখেই বলে দিতে পারবো যে সিংহ চিহ্নিত আসন এই বাক্যটাই অ্যাকচুয়ালি ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, কারণ এখানে বাক্য আছেই একটা, সুতরাং ব্যাসবাক্য ওটাই হবে। এখন ব্যাসবাক্যের মধ্যে অনেকগুলা পদ আছে, যেমন সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন আরেকটা পদ, 3টা পদ আছে এই ব্যাসবাক্যে। এই প্রতিটা পদকে আলাদা আলাদা ভাবে বলা হয় সমসমান পদ। ঠিক আছে, তো এই ব্যাসবাক্যের প্রতিটা আলাদা আলাদা যেই পদগুলো আছে, যেমন সিংহ, চিহ্নিত, আসন, এই পদগুলোকে আলাদা ভাবে সমসমান পদ বলা হয়। এখন এই পদগুলোর মধ্যে সবচেয়ে আগে বা পূর্বে আছে কোন পদটা? সিংহ। তো যেহেতু সিংহ পদটা পূর্বে আছে, এজন্য আমরা এটাকে বলবো হচ্ছে পূর্বপদ। আর আসন এই পদটা আছে সবার শেষে বা পরে, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে পরপদ বা শেষ পদ বা উত্তরপদ। ঠিক আছে, তো ব্যাসবাক্য চিনলাম, এই বাক্যটাকে ব্যাসবাক্য বলে। তারপর হচ্ছে প্রতিটা পদকে আলাদাভাবে সমসমান পদ বলে, সমসমান পদও চিনলাম। তারপর হচ্ছে পূর্বে যেই পদটা আছে ওটাকে বলবো হচ্ছে পূর্বপদও চিনলাম। শেষে যেই পদটা আছে ওটাকে বলবো শেষ পদ বা পরপদ, ওটাও চিনলাম। তো 4টা শেষ, তো সর্বশেষ আছে হচ্ছে সমস্ত পদ। তো এই টোটাল ব্যাসবাক্যটাকে এক কথায় বা একটা পদে আমরা উল্লেখ করছি কি সিংহাসন রূপে, যেমন সিংহ চিহ্নিত আসন, এই টোটাল বাক্যটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে শুধু সিংহাসন দিয়ে। এজন্য সিংহাসন হচ্ছে আমাদের সমস্ত পদ বা সমাসযুক্ত পদ বা সমাসবদ্ধ পদ। তো এই হচ্ছে এখানে এটাই হচ্ছে লেখা আছে। এরপর যদি হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। হ্যাঁ, তো এখানে আসছে আমাদের হচ্ছে সমাসের প্রকারভেদ। তো সমাসের প্রকারভেদ যদি আমরা বলি যে সমাস প্রধানত হচ্ছে সমাস টোটাল 6 প্রকার। হ্যাঁ, তো সমাস যে 6 প্রকার কি কি? এখানে আছে হচ্ছে দ্বন্দ্ব আছে, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী আর হচ্ছে অব্যয়ীভাব। এই টোটাল 6 প্রকার হচ্ছে সমাস। কিন্তু সমাস টোটাল 6 প্রকার হলেও সমাস মূলত কিন্তু 4 প্রকার। সমাস মূলত কিন্তু 4 প্রকার। যেমন সেই 4 প্রকার কি কি? এর মধ্যে আছে হচ্ছে আমাদের দ্বন্দ্ব আছে, তৎপুরুষ আছে, বহুব্রী আছে আর হচ্ছে অব্যয়ীভাব আছে। হ্যাঁ, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বন্দ্ব ছিল, এখানেও দ্বন্দ্ব আছে। এখানে তৎপুরুষ ছিল, এখানেও তৎপুরুষ আছে।
এখানে হচ্ছে বহুব্রীহি ছিল, এখানেও বহুব্রীহি আছে, এখানে অব্যয়ীভাব ছিল, এখানে অব্যয়ীভাব আছে। তো এখানে মিসিং কোন দুইটা সমাস? একটা হচ্ছে দ্বিগু সমাস মিসিং, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস মিসিং। সো কিছু কিছু ব্যাকরণবিদ আছে যাদের মধ্যে রবীন্দ্রনাথ একজন। সো রবীন্দ্রনাথ সহ আরও কিছু ব্যাকরণবিদ এই দ্বিগু এবং কর্মধারয়কে পূর্ণাঙ্গ কর্মধারয়ের মধ্যে মানে পূর্ণাঙ্গ সমাস হিসেবে উল্লেখ করেনি। তারা এই দুইটা সমাসকে সমাসের মধ্যেই রাখেনি ক্লাসিফিকেশনের ভাবে। তো অনেকে কি করছে, যেটা হচ্ছে দ্বিগু সমাসকে কর্মধারয়ের মধ্যে নিছে, আবার কর্মধারয়কে তৎপুরুষের মধ্যে নিছে। ঠিক আছে, তো দ্বিগুকে নিছে কর্মধারয়ের মধ্যে, কর্মধারয়কে নিছে আবার তৎপুরুষের মধ্যে। তাহলে আলটিমেটলি দ্বিগু আর কর্মধারয় দুইটাই কিন্তু তৎপুরুষের মধ্যে চলে যাচ্ছে। তো এখন যদি আমাকে কোশ্চেন করা হয় যে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত কোন দুইটা সমাস, তাহলে অ্যান্সার হবে কি দ্বিগু এবং কর্মধারয়। ঠিক আছে, তো ওইটাই লেখা আছে যে দ্বিগু এবং কর্মধারয়কে হচ্ছে আমাদের তৎপুরুষের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এখন এই যে টোটাল সমাস, এই সমাসকে আমরা হচ্ছে কয়েকটা মানে ক্লাসিফিকেশনের মাধ্যমে সমাসকে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে এতক্ষণ আমরা হচ্ছে সমাসের বিভিন্ন অংশ বা প্রতীতি জানলাম। তার মধ্যে একটা জিনিস ছিল হচ্ছে পূর্বপদ, আর একটা জিনিস ছিল হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদের ভিত্তিতে বিভিন্ন সমাস আমরা নির্ণয় করতে পারি। তো তার মধ্যে প্রথমে যদি আমি বলি যে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে, তো অব্যয়ীভাব সমাসের মধ্যে আমাদের যেই পূর্বপদ আছে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যেই পূর্বপদটা আছে সেটা হচ্ছে প্রধান হবে। অর্থাৎ যে ব্যাস বাক্যটা হবে তার মধ্যে পূর্বপদটা প্রধান থাকবে হচ্ছে অব্যয়ীভাব সমাসে। এরপরে আছে হচ্ছে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ। যেহেতু তৎপুরুষের মধ্যে কর্মধারয় আর দ্বিগু অন্তর্ভুক্ত, সেহেতু এই তিনটা মানে কাইন্ড অফ সেম সমাস, মানে তৎপুরুষের মধ্যেই হচ্ছে দ্বিগু এবং কর্মধারয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই তিনটাকে আমরা একত্রে দ্বিতক বলতে পারি। মানে দ্বিতক, দ্বিগুর দ্বি, তৎপুরুষের ত এবং কর্মধারয়ের ক। অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে দ্বিতকে পরপদ প্রধান। তো অব্যয়ীভাবে কি আসছে? অব্যয়ীভাবে ছিল হচ্ছে পূর্বপদ প্রধান, আর দ্বিতকে পরপদ প্রধান। তাহলে আমরা বলতে পারি যে অব্যয়ীভাব সমাসে যেহেতু পূর্বপদ প্রধান আর পরপদ প্রধান হচ্ছে দ্বিতকে, তার মানে তাহলে দ্বিতক অবশ্যই অব্যয়ীভাবের উল্টো। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে অব্যয়ীভাব সমাসের বিপরীত সমাস হলো দ্বিগু, তৎপুরুষ ও কর্মধারয়। এরপরে পূর্বপদ প্রধান পাইছি, পরপদ প্রধান পাইছি। এখন যদি বলি যে পূর্বপদ এবং পরপদ উভয় পদই প্রধান, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদই প্রধান। এবার আসি বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনো পদই প্রধান না। তার মানে কি দ্বন্দ্বতে উভয়ই প্রধান আর বহুব্রীহিতে কেউই প্রধান না। তার মানে দ্বন্দ্ব এবং বহুব্রীহি দুইটা পরস্পর উল্টো। তো আমরা বলতে পারি যে দ্বন্দ্বের বিপরীত হচ্ছে বহুব্রীহি। তো এটাই লেখা আছে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস, আর অব্যয়ীভাব সমাসের বিপরীত হচ্ছে দ্বিগু, তৎপুরুষ ও কর্মধারয় সমাস। তো এটাই হচ্ছে আমাদের বলা হয়েছে। তো এখন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। আচ্ছা, নেক্সট স্লাইড। তো আমাদের নেক্সট স্লাইডে হচ্ছে দ্বন্দ্বের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে একটু আগেই বলছি যে দুইটা পদ প্রধান থাকবে। তো এখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে দ্বন্দ্বের, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে, ঠিক আছে, ব্যাস বাক্যে তিনটা অব্যয় থাকবে। অব্যয় তিনটার নাম হচ্ছে এবং, ও, আর। ঠিক আছে, এই তিনটা অব্যয় হচ্ছে দ্বন্দ্বে ব্যবহৃত, দ্বন্দ্বের যে ব্যাস বাক্য আছে সেই ব্যাস বাক্যে এই তিনটা অব্যয় ব্যবহৃত হবে। হ্যাঁ, তো আর পাশাপাশি পূর্বপদ এবং পরপদ দুই পদই প্রধান থাকবে দ্বন্দ্বে। তো এর মাধ্যমে হচ্ছে আমরা দ্বন্দ্বকে আমরা নির্ণয় করতে পারি। তো এটা একটু এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন এখানে কি আছে? এখানে আছে ভালো এবং মন্দ, ভালো মন্দ। তারপরে কি আছে? আয় ও ব্যয়, আয় ব্যয়। তারপরে চা আর বিস্কুট, চা বিস্কুট। তো এখানে ব্যাস বাক্য কি? ভালো এবং মন্দ, তাইলে এখানে ব্যাস বাক্যে এবং অব্যয় আছে। তারপরে আয় ও ব্যয়, ব্যাস বাক্যে ও অব্যয় আছে। তারপরে চা আর বিস্কুট, ব্যাস বাক্যে আর অব্যয় আছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে ব্যাস বাক্যে ও অব্যয়টা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, যেমন জনমানব, জনমানব, তাল তামাল, তাল ও তামাল। তো এই ক্ষেত্রে তো প্রথমত যে ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটা অব্যয় ব্যবহৃত হয়েছে। এখন
উভয় পদই কিন্তু প্রধান। যেমন ভালো ও মন্দ এই কথাটাকে আমার প্রকাশ করতে হলে কোনো পদকেই কিন্তু অপ্রধান বলা যাবে না। ভালো পদটাও এখানে প্রাধান্য লাভ করছে, মন্দ পদটাও প্রাধান্য লাভ করছে, ঠিক আছে। তারপরে যদি আমি বলি যে চা বিস্কুট, ঠিক আছে, চা বিস্কুট এই কথাটা বলতে গেলে দুইটা পদই কিন্তু প্রাধান্য লাভ করছে, চাও প্রাধান্য লাভ করছে, বিস্কুটও প্রাধান্য লাভ করছে, ঠিক আছে। তো একটার অনুপস্থিতিতে আরেকটা কিন্তু মিলবে না। তো এটাই যে চা আর বিস্কুট দুইটা পদই প্রাধান্য লাভ করছে। তো উভয় পদই প্রাধান্য লাভ করছে, পাশাপাশি ব্যাস বাক্যে তিনটা অব্যয় এবং ও আর আছে। তো এটা যদি থাকে তাহলে আমরা বুঝে যাব যে এটা নিঃসন্দেহে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের আরেকটা হচ্ছে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের আরেকটা টেকনিক হচ্ছে যে সেখানে সাধারণত এরকম দুইটা ওয়ার্ডই থাকে, যেমন ভালো মন্দ, আয় ব্যয়, চা বিস্কুট, জনমানব, তালতামাল, মানে দুইটা ওয়ার্ড থাকে, চা একটা বিস্কুট একটা, তারপরে জন একটা মানব একটা, এরকম দুইটা ওয়ার্ড থাকে এবং মাঝখানে যে হাইপেন থাকে। তো এটুকু দেখলেই আমরা মানে দেখেই বলে দিতে পারি যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা জাস্ট একটা টেকনিক কোশ্চেন সলভ করার জন্য। তো দুইটা দৃষ্টিকোণ থেকে দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে অর্থ অনুসারে করা যায়, আরেকটা হচ্ছে ব্যাকরণিক বৈশিষ্ট্য অনুসারে করা যায়। তো এই দুইটা দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভ থেকে আমরা হচ্ছে দ্বন্দ্ব সমাসকে ক্লাসিফাইড করতে পারি। একটা হচ্ছে অর্থ দিয়ে, আরেকটা হচ্ছে ব্যাকরণিক বৈশিষ্ট্য দিয়ে। তো আমরা হচ্ছে প্রথমে একটু অর্থ দিয়ে ক্লাসিফিকেশনে যদি যাই, সেটা প্রথমে আসবে হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব। তো নামটাই হচ্ছে মিলনার্থক, এর মানে আমরা নাম দেখেই বলে দিতে পারছি যে এখানে পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদের মধ্যে মিল সম্পর্ক থাকবে। যেহেতু দ্বন্দ্বের নাম হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, তাই পূর্বপদ এবং পরপদের মধ্যে সম্পর্কটা থাকবে কি সম্পর্ক? মিল সম্পর্ক। যেমন তো এখানে যদি এক্সাম্পল দিই, যেমন কাগজ কলম, হ্যাঁ, আমরা কাগজেই কিন্তু লিখতে হলে আমাদের কলম ইউজ করা লাগে। তো কাগজ এবং কলম দুইটাই কি মিল সম্পর্কিত। তারপরে যদি বলি হচ্ছে গান বাজনা, গান আর বাজনা একটা আরেকটার পরিপূরক, মানে কি দুইটার মধ্যেই মিল সম্পর্ক। চা বিস্কুট একটার সাথে আরেকটা কি কানেক্টেড বা মিল সম্পর্ক। তারপরে হচ্ছে ঝড় বৃষ্টি, ঝড় হলে বৃষ্টি হয়ই, দুইটা পরস্পরের সাথে কি মিল সম্পর্ক। তারপরে যদি বলি দোয়াত কলম, দোয়াত মানে হচ্ছে কালি, আর কলম মানে তো কলম, কলমের মধ্যেই কালি থাকে, অর্থাৎ দোয়াত এবং কলম দুইটা পরস্পর কি মিল সম্পর্কিত বা একটা আরেকটার পরিপূরক। তো দুইটা মানে মিলনার্থক দ্বন্দ্ব আমরা কখন বলবো? তো যেই দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের মধ্যে মিল সম্পর্কিত বোঝাবে বা পূর্বপদ ও পরপদ একে অন্যের পরিপূরক বোঝাবে, তাহলেই সেটাকে আমরা কি বলে দিব? মিলনার্থক দ্বন্দ্ব বলে দিব। তো ফার্স্ট ক্লাসটা এতটুকু পর্যন্তই হচ্ছে আমি সীমাবদ্ধ রাখছি।